অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া এই শব্দগুলোর সাথে বেশ পরিচিত, অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে যাওয়া, সেরকম মাসেলের কিন্তু সেটা হয়, তাকে বলা হয় সার্কোপেনিয়া। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্কোপেনিয়া। সার্কোপেনিয়া শব্দটা খুব নতুন। আসলে যেরকম আমরা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া এই শব্দগুলোর সাথে বেশ পরিচিত, অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে যাওয়া, সেরকম মাসেলের কিন্তু সেটা হয়, তাকে বলা হয় সার্কোপেনিয়া। অর্থাৎ বয়সের থেকে আগে আগে মাসেল ফাইবার লস বা বয়সের সাথে তাল না মিলিয়ে শরীর দুর্বল হয়ে যাওয়া, পেশি শক্তি কমে যাওয়া, সেটাকে আমরা সার্কোপেনিয়া বলি। এটা কিন্তু ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর জেরিয়াট্রিক পপুলেশন, অর্থাৎ যে সমস্ত মানুষরা সিনিয়র সিটিজেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব বড় হেডেক। এবং এই সার্কোপেনিয়ার জন্য আমাদের জেরিয়াট্রিক পপুলেশনে আর্থারাইটিসের প্রকোপ বাড়ে, তার সাথে ব্যালেন্স ডিসঅর্ডার বাড়ে এবং আরও কিছু কিছু সমস্যা হয়। একটু বিশদে আমরা দেখে নিই এক্স্যাক্টলি সার্কোপেনিয়াটা কি, কেন হয় এবং কিভাবে আমরা এই সার্কোপেনিয়া থেকে বাঁচতে পারবো। ফার্স্ট হচ্ছে সার্কোপেনিয়া, যেটাই প্রথমে বললাম, এটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসেল লস। ধাপে ধাপে মাসেল ফাইবার লস হতে শুরু করে। আর্লি অনসেট, এটা মূলত 40 বছর বয়স হওয়ার পরে শুরু হয় ধাপে ধীরে ধীরে, এবং 60 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনো একটি মানুষের দ্রুত হারে চালু হয়ে যায় সার্কোপেনিয়া। এবং এর মূলত সমস্যা কি করে, মোবিলিটি ইম্প্যাক্ট, অর্থাৎ কোনো একটা জয়েন্টের ফুল রেঞ্জ অফ মোশন, ডিগ্রি অফ ফ্রিডম ফুল হওয়ার আগেও সেই জয়েন্টটি মাসেলের উইকনেসের জন্য হয়তো পুরো রেঞ্জে প্লে করতে পারে না এবং ব্যালেন্সেরও সমস্যা হয়। When simple tasks become mountains, অর্থাৎ যে মানুষটা হয়তো আগে এক সময় তত্ত্বরিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়তে পারতো, এখন তার পায়ে পেশিতে টান ধরে, সমস্যা বাড়ে, শ্বাসে ঘাটতি হয়, এগুলো কিন্তু এই আনুষঙ্গিক সমস্যা সার্কোপেনিয়ার সাথে। তো সার্কোপেনিয়া প্রিভিলেন্স ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কিভাবে এটা বেড়ে চলেছে সার্কোপেনিয়া। 35 থেকে 70 বছর বয়স্ক মানুষদের মধ্যে এটা কিন্তু 28% গ্রোথ আছে এটা, এবং 80 বছরের বেশি ভারতীয়দের মধ্যে প্রায় 50% মানুষের এই সার্কোপেনিয়ার সমস্যায় আক্রান্ত হওয়ার বড় সম্ভাবনা। তাহলে এই ভারতবর্ষই কেন এরকম ডেমোগ্রাফিক ভালনারেবল, কেন এরকম জায়গায় আছে যে ভারতবর্ষে এতটা বাড়ছে কেন? প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষে এই মুহূর্তে 60 ঊর্ধ্ব মানে 60 বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু প্রায় 193 মিলিয়ন, এবং সেটা 2031 সালের কাছাকাছি সংখ্যা আরও বাড়বে। সুতরাং ভারতে বয়স্কদের সংখ্যা বাড়ছে। দ্বিতীয় কথা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ আমরা দৈনিক যে সমস্ত মানুষজনরা কম্পিউটার ওয়ার্ক করি, ডেস্ক ওয়ার্ক করি, খুব রেয়ারলি এক্সারসাইজের সাথে যুক্ত থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু মাসেল এমনি তার স্ট্রেংথ হারিয়ে ফেলে। নিউট্রিশনাল ডেফিসিট, খাবার, যত ভাজাভুজি খাবার বা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই সমস্ত খাবার বা ফ্রোজেন খাবার, প্যাকেটজাত খাবার, এগুলোও কিন্তু যেহেতু আমাদের খাদ্য তালিকার মধ্যে ক্রমশ বেড়ে চলেছে, সেক্ষেত্রেও কিন্তু সার্কোপেনিয়া খুব বড় একটি কারণ। সেখানে প্রপার নিউট্রিশনের মধ্যে ল্যাক করি। এবং কোমরবিডিটি বার্ডেন, যে সমস্ত মানুষদের অলরেডি সিওপিডি আছে, অর্থাৎ অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস, কার্ডিয়াক কোনো সমস্যা, রেনাল কোনো সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু সার্কোপেনিয়া দ্রুত হারে শরীরকে ঘিরে ধরে। তাহলে সার্কোপেনিয়া কেন হয়, এই সার্কোপেনিয়ার কারণটা কি? তো ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আজকাল আমরা প্রায় প্রত্যেকেই সেডেন্টারি লাইফস্টাইলে জড়িত, হাঁটাচলা খুব কমে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমে গেছে। সেকেন্ড, পুয়ার নিউট্রিশন, প্রোটিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সমস্ত খাবারের যে ব্যালেন্স, সেটা কিন্তু এখন অনেকটাই আমাদের মেনে চলা হয় না। থার্ড, হরমোনাল চেঞ্জেস, গ্রোথ হরমোনের অ্যাবনর্মালিটিস, থাইরয়েড হরমোন অ্যাবনর্মালিটিস, এই সমস্ত আমাদের সুগার, ডায়াবেটিস, এইগুলোও কিন্তু সার্কোপেনিয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। ক্রনিক ইনফ্লামেশন, যে কোনো ক্রনিক ইনফ্লামেশনে আমাদের মাসেলের ক্ষেত্রে কিন্তু ক্যাটাবলিক চেঞ্জেস, অর্থাৎ মাসেল ব্রেকডাউন হয়। ক্যাটাবলিক এবং অ্যানাবলিক, অ্যানাবলিকে মাসেল ডেভেলপ করে। ক্যাটাবলিক আর অ্যানাবলিকের যে রেশিও, সেটা কিন্তু ক্যাটাবলিকের দিকটা বেড়ে যায় ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু মাসেল ব্রেকডাউন করে, তার রিপেয়ারটা চট করে হয় না। এবং নার্ভ ডিজেনারেশন, যে কোনো নিউরাল প্রবলেম, ইদারিং দ্রুত হারে পার্কিনসন বাড়ছে, দ্রুত হারে ব্যালেন্স ইস্যুসগুলো ফিরে মানুষের সমস্যার আক্রান্ত করছে, সেগুলো কিন্তু সার্কোপেনিয়া হওয়ার কিন্তু বড় কারণ।
তাহলে সার্কোপিনিয়া হলে আমাদের লাইফস্টাইল কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? লাইফস্টাইল কিন্তু সেকেন্ডারি ক্ষতিগ্রস্ত হয়। ফার্স্ট হচ্ছে ফল ইনজুরি, পড়ে যায়, ব্যালেন্স পায় না, এবং যেহেতু পড়ে যায় তখন হেড ইনজুরি, ফ্র্যাকচার, হিপ জয়েন্ট ফ্র্যাকচার, মাল্টিপল স্পাইন ফ্র্যাকচার এগুলো কিন্তু হওয়ার বিরাট সম্ভাবনা বেড়ে যায়। তার সাথে ইম্পেয়ার্ড গেট অ্যান্ড ইমব্যালেন্স, অর্থাৎ হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু এটা নড়বড়ে ভাব আসতে শুরু করে, বা আগে যতটা হাঁটা যেত এখন কিন্তু ততটা সঠিকভাবে হাঁটা যায় না। থার্ড হচ্ছে লস অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ মানুষ কেয়ার গিভার, অর্থাৎ কোনো না কোনো মানুষের উপরে সহজে নির্ভরশীল হয়ে যায়। কেউ না কারোর না কারোর সাহায্য তার লাগে দৈনিক জীবনযাত্রা করতে গেলে, সম্পূর্ণ সে নিজের উপরে কাজ করতে পারে না। এবং সার্কোপেনিয়া একটা মানুষকে শুধু একটা অ্যাফেক্ট করে না, সার্কোপেনিয়া মাসেল উইকনেস সিনিয়র সিটিজেনদের কিন্তু গোটা ফ্যামিলির একটা বার্ডেন হয়ে যায়। সেক্ষেত্রে সেই বাড়ির মানুষজনও কিন্তু সেই মানুষটিকে ঘিরে রেখে সবসময় কনসেন্ট্রেশনে থাকে যে তার সেকেন্ডারি কোনো ফল ইঞ্জুরি, ফ্র্যাকচার্স, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি বা হিপ জয়েন্ট বা স্পাইনের কিছু হলো কিনা সমস্যা। তাহলে আমরা বুঝবো কি করে যে সার্কোপেনিয়া হচ্ছে? মূলত দুটো উপায় আছে সার্কোপেনিয়া বোঝার। একটা তো হচ্ছে সোয়াগ সার্কো 2022 টেস্ট, যেখানে আমরা হ্যান্ড হেল্ড ডায়নামোমিটারে হ্যান্ড গ্রিপ এর পাওয়ার, আমরা এরকম ডায়নামোমিটার আছে, আমরা সেই ডায়নামোমিটার দিয়ে গ্রিপ পাওয়ার দেখি। সেক্ষেত্রে একটা যে মেল ছেলেদের যদি হ্যান্ড গ্রিপের পাওয়ার 27.5 কেজির নিচে হয়ে যায় এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা 18 কেজির নিচে হয়ে যায়, তাহলে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। এবং তাছাড়া মাসেলের গার্থ মেজারমেন্ট, যেরকম মিড আর্ম গার্থ মেজারমেন্ট, মিড কাপ মাসেলের গার্থ মেজারমেন্ট, সেখানে দেখা যায় যে মাসেলের ভলিউম কীরকম আছে। যেটা যদি বেশ খানিকটা কমতে শুরু করে তাহলে কিন্তু আমরা অনুমান করতে পারি। তাছাড়া ম্যানুয়াল মাসেল টেস্টিং ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা বুঝতে পারি। তাহলে এক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু খুব ভালো রোল প্লে করে। জেরিয়াট্রিক ফিজিওথেরাপি সার্কোপেনিয়া প্রিভেনশনে বা সার্কোপেনিয়া হয়ে গেলে সেখান থেকে তাকে রিকভারি করার জন্য। তা কিভাবে আমরা করতে পারি? ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং। থেরাব্যান্ডের মাধ্যমে বা ইলাস্টিক রেজিস্ট্যান্স ব্যান্ডের মাধ্যমে আমরা যদি মাল্টি জয়েন্ট এক্সারসাইজ করি ফুল রেঞ্জ অফ মোশনে এবং প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স এক্সারসাইজের মাধ্যমে ধাপে ধাপে রেজিস্ট্যান্সটা বাড়িয়ে, তাহলে কিন্তু দ্রুত মাসেল বাল্ক ফিরতে শুরু করে। তার সাথে হচ্ছে কমিউনিটি বেসড রিহ্যাবের মধ্যে যেটা পড়ছে 12 উইক কমিউনিটি বেসড ইন্টারভেনশন, অর্থাৎ যে সমস্ত মানুষরা ফ্ল্যাট বাড়িতে থাকে বা একটা কমিউনিটিতে থাকে, সপ্তাহে 2 দিন কি 3 দিন কয়েক ঘন্টা করে করে ফিজিওথেরাপি সেশন নিল। সেখানে চেয়ার যোগা হতে পারে, চেয়ারে বসে ওয়ার্কআউট হতে পারে, বিভিন্ন রকম ব্যালেন্স রিহ্যাবিলিটেশন হতে পারে। একসাথে সকলে মিলে করলে ভালোও লাগে, একটা গ্রুপ এক্সারসাইজ হয় এবং আমরা কিন্তু সার্কোপেনিয়াকে প্রিভেন্ট করতে পারি এইভাবে। এর বাইরে মাল্টি কম্পোনেন্ট অ্যাপ্রোচ, আপনি ফিজিওথেরাপির সাথে 1:1 টেইলার মেড প্রোগ্রাম করতে পারেন, এক্সারসাইজেস সোলো প্রোগ্রাম বানাতে পারেন। এইভাবে কিন্তু আমরা আটকাতে পারি সার্কোপেনিয়াকে। এরপরে নিউট্রিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, মিনারেলসের ব্যালেন্স খুব দরকার। প্রোটিন ডেফিসিয়েন্সি কিন্তু সার্কোপেনিয়ার খুব বড় কারণ। আমাদের মূলত দৈনিক প্রোটিনে যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের যত কেজি বডি ওয়েট তত গ্রাম প্রোটিন নিতে হয়। ধরুন আমার 70 কেজি বডি ওয়েট, সেক্ষেত্রে আমার কিন্তু দৈনিক 70 গ্রাম প্রোটিনের প্রয়োজন। এছাড়াও দরকার হচ্ছে সঠিক মাত্রায় ভিটামিন D3, ক্যালসিয়াম এবং আরও যে সমস্ত ভিটামিনস এবং মিনারেলসগুলো। এবং ডায়েটারি টাইমিং, সঠিক সময়ে খাওয়া দাওয়া এবং প্রপার স্লিপ, কারণ ডিউরিং স্লিপ মাসেল রিকভারি করে। সঠিক যদি ঘুম না হয়, ইনসোমেনিয়া থাকে বা ডিসরাপ্ট স্লিপ থাকে, তাহলে কিন্তু মাসেলের গ্রোথ চট করে হয় না বা রিকভারি সম্পূর্ণ হয় না। এবং ইন্টিগ্রেশন প্র্যাকটিসে তাহলে আমাদের মূলত 3টে জিনিসে নজর রাখতে হবে। সেলফ এক্সারসাইজ, আপনি যোগা করুন, কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করুন, এখানে ফিজিক্যাল মুভমেন্ট হয়। তাছাড়া প্রাণায়ামের খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে, অর্থাৎ যে সমস্ত মানুষরা ওয়েল ট্রেন্ড ম্যানারে ব্রিদিং এক্সারসাইজ করে, ব্রিদিং এক্সারসাইজ কিন্তু সার্কোপেনিয়া ঠেকাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সুতরাং আজকে সার্কোপেনিয়া নিয়ে এইটুকুই। সচেতন থাকুন এবং দৈনিক একটু এক্সারসাইজের মধ্যে থাকুন, তাহলে কিন্তু সার্কোপেনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আজকে এইটুকুই।